নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ডিবিসির ছাড়া জলে পরপর ভাঙল সাঁকো, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমতার ভাটোরা। আকাশ মেঘাচ্ছন্ন, আজও কলকাতায় আংশিক বৃষ্টির পূর্বাভাস। আগস্ট থেকেই 100 দিনের কাজ, বরাদ্দ কত? রায়ের পরই প্রস্তুত রাজ্য, চিঠি দিচ্ছে কেন্দ্রকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড মিলে একটাই প্রস্তাব কেন্দ্রের। পুরুলিয়ার বলরামপুরে লরি ও প্রাইভেট গাড়ির সংঘর্ষ, মৃত নয়। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। বোলপুরে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বনগাঁয় কলেজে আগুন। অপারেশন ইরান, সাই ট্রাম্পের এবার ইসরায়েলের টার্গেট খোদ খামেনেই। নয়া অক্ষ তেহরানের পক্ষে চীনও। নিরাপদ ও পরিচ্ছন্ন পাড়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়। সোনারপুরে নাজির নারী ব্রিগেডের। সময়ের সূক্ষ্ম ফারাক মুছবে ভারতের নিজস্ব নাবিক, এবার ওয়ান নেশন ওয়ান টাইম। অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স ব্যাপক ক্ষতিগ্রস্ত, পাঠানো হবে আমেরিকায়। ইংরেজি বললে লজ্জিত হতে হবে, ভাষা বিতর্কের মাঝেই মন্তব্য শাহর। দলের সঙ্গে মতবিরোধী শিকার শশীর। এবার ময়ূরভঞ্জ, পরপর 3 দিনে 3টি গণধর্ষণ বিজেপি শাসিত ওড়িশায়। চোখের জলে কো পাইলট ক্লাইভ কুন্দরকে চিরবিদায়। শেষকৃত্য ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট রোশনির। সাঁকরাইল কুলটিকরি হাটচালি এলাকায় বাইক দুর্ঘটনায় আহত 2, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ। ঝাড়গ্রাম, টানা বৃষ্টির জেরে বাড়ল ঝাড়গ্রামের কংসাবতী নদীর জলের স্রোত। কংসাবতী নদীর জল বাড়তে পুলিশের পক্ষ থেকে চলছে সতর্কবার্তা। ওয়েস্ট বেঙ্গল, পূর্ব বর্ধমানে দামোদর নদে জলবৃদ্ধি, তলিয়ে গেল 15 থেকে 20টি লরি। গোপীবল্লভপুর 1 নম্বর। গালুডি ব্যারেজ থেকে 1,28,000 কিউসেক জল ছাড়াই নদী তীরবর্তী গ্রামগুলোকে সতর্ক করল গোপীবল্লভপুর ব্লক প্রশাসন। গোপীবল্লভপুর 2 নম্বর। টানা বৃষ্টিতে বড়ামারা, কজওয়ে ও বাগেশ্বর কাজওয়ে উপর দিয়ে বইছে ডুলুং নদীর জল। জলস্তর বাড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের। ঝাড়গ্রাম, বিজেপির রাজ্য সভাপতির ওপর আক্রমণের প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিরোধ মিছিল বিজেপির। ওয়েস্ট বেঙ্গল, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন দেখুন সরাসরি। গোপীবল্লভপুর 1 নম্বর। 2 দফায় গারলুডি ব্যারেজ থেকে জল ছাড়াই ফুলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা নদী। 7 মার্চ ডোমপাড়া গ্রাম পরিদর্শনে পূর্ত কর্মাধ্যক্ষ। ঝাড়গ্রাম, নিম্নচাপের বৃষ্টির কারণে এলাকায় ক্ষয়ক্ষতি জানতে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করলেন শহর সভাপতি। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ডিবিসির ছাড়া জলে পরপর ভাঙল সাঁকো, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমতার ভাটোরা। কলকাতা, ডিবিসির ছাড়া জলে পরপর 3টি মাসের সাঁকো ভেঙে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল হাওড়া জেলার দ্বীপাঞ্চল আমতা বিধানসভার ভাটোরা। অভিযোগ, গত কয়েকদিন ধরে ডিবিসি জল ছাড়ার ফলেই এই বিপত্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে জল মুন্ডেশ্বরী নদী দিয়ে প্রবাহিত হওয়ার সময় কুলিয়া, গায়েনপাড়া এবং হায়াতপুরে একের পর এক বাঁশের সাঁকো ভেঙে পড়ে। ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপাঞ্চল ভাটোরা, যার জেরে সমস্যায় পড়েন ওই দ্বীপাঞ্চলের কয়েক হাজার বাসিন্দা। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, হঠাৎ করে ডিবিসি জল ছাড়ার ফলে এই সমস্যা হয়েছে। মানুষের সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে নদীতে নৌকা চালানোর উদ্যোগে নেওয়া হচ্ছে। তবে দ্বীপাঞ্চলের মানুষের এই সমস্যার স্থায়ী সমাধানে কুলিয়ার জোর কদমে সেতু নির্মাণের কাজ চলছে। সেতু নির্মাণ হয়ে গেলে দীর্ঘদিনের এই সমস্যা মিটে যাবে। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে আজ। আকাশ মেঘাচ্ছন্ন, আজও কলকাতায় আংশিক বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আগামী 24 ঘন্টায় আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এরই মধ্যে হালকা বা মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 24 ডিগ্রি। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 28.4 ও 25.8 ডিগ্রি। গত 24 ঘন্টায় 19শে জুন সকাল 6টা 30 থেকে 20 জুন সকাল 6টা 30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 2.4 মিলিমিটার। অন্যদিকে 19শে জুন সকাল 8টা 30 থেকে এখন পর্যন্ত বৃষ্টির পরিমাণ 1.4 মিলিমিটার। আগামী দিন দুয়েক দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বড় এলাকা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা নেই। এই সময় বর্ষাকালীন স্বাভাবিক বৃষ্টিই চলবে। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে, আগামী সপ্তাহে 26 ও 27শে জুন নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আগস্ট থেকেই 100 দিনের কাজ, বরাদ্দ কত? রায়ের পরেই প্রস্তুত রাজ্য, চিঠি দিচ্ছে কেন্দ্রকে। কলকাতা, অপেক্ষা শুধু কলকাতা হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার। তারপরেই কেন্দ্রকে চিঠি পাঠাবে নবান্ন। জানতে চাওয়া হবে 1 আগস্ট থেকে কাজ শুরুর জন্য রাজ্যের পদক্ষেপ কী হবে। এবং অবশ্যই নবান্নের জিজ্ঞাসা, বাংলার জন্য 2025 থেকে 26 অর্থবর্ষে কত শ্রম বাজেট ধার্য করতে চলেছে মোদী সরকার। বিগত 3.5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ থাকার পর অক্সিজেন জুগিয়েছে হাইকোর্টের রায়। তাই প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না বাংলার পঞ্চায়েত দপ্তর। অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে শুধু প্রয়োজনীয় কয়েকটি প্রশ্নের উত্তর। আর তাই চিঠির তোড়জোড় শুরু হয়েছে নবান্নের তরফে। সংশয় অবশ্য থাকছে, কারণ এতদিন সবটাই হাতের মুঠোয় ছিল কেন্দ্রের। বারবার তদির করলেও তাই বাংলার প্রাপ্য মেটানো দূরস্থ 100 দিনের কাজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। হাইকোর্ট এখন শুধু প্রকল্প চালুর নির্দেশই দেয়নি, দুর্নীতি বন্ধের জন্য প্রয়োজনীয় শর্ত চাপানোর স্বাধীনতাও দিয়েছে কেন্দ্রকে। ফলে ধাক্কা খেয়েছে দিল্লির রাজনৈতিক দরবার। উপায় খুঁজতে বৃহস্পতিবার প্রায় গোটা দিন গ্রামান্বয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং ব্যস্ত ছিলেন বৈঠকে। আলোচনা হয়েছে আইনজ্ঞদের সঙ্গেও। মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লিতে নেই।
বুধবার রাতেই চলে গিয়েছেন মধ্যপ্রদেশের বিদিশায় ছোট ছেলের জন্মদিনের জন্য। রাজধানীতে ফিরবেন সোমবার, তাই চূড়ান্ত সিদ্ধান্ত থমকে রয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, প্রয়োজনে হাইকোর্টে রিভিউ পিটিশন অথবা সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করতে পারে কেন্দ্র। তবে সম্পূর্ণ বিরোধিতা করে আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করা নিয়ে দ্বন্দ্বে রয়েছে সরকার। কারণ তাহলে রাজনৈতিকভাবে সমালোচনার মুখে পড়বে বিজেপি। আগামী বছরই বাংলায় বিধানসভার ভোট, তাই অত্যন্ত মেপে পা ফেলতে চান নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ সরকারও বসে নেই। জানা যাচ্ছে কেন্দ্র যাতে একতরফা কিছু করতে না পারে, তাই সুপ্রিম কোর্টে কেভিয়েট করে রাখতে পারে নবান্ন। বৃহস্পতিবার রাত পর্যন্ত অবশ্য হাইকোর্টের অর্ডারের কপি হাতে পায়নি প্রশাসন। তবে কাজ শুরু করতে কেন্দ্র রাজ্যের মধ্যে পরবর্তী কার্যকলাপ কী হবে তা নিয়ে রাজ্যের আধিকারিকরা বিশ্লেষণ শুরু করেছেন। বাংলার ক্ষেত্রে মনরেগা আইনের 27 নম্বর ধারা আরোপ করা রয়েছে। ফলে রাজ্যের জন্য লেবার বাজেট বা শ্রম দিবসের বরাদ্দ সুনিশ্চিত করতে তা প্রত্যাহার আবশ্যিক। সেক্ষেত্রে কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চাইবে নবান্ন। আবার অ্যানুয়াল প্ল্যানের উপর ভিত্তি করে লেবার বাজেট নির্দিষ্ট করতে প্রতিটি রাজ্যের সঙ্গে বৈঠকে বসে গ্রামোন্নয়ন মন্ত্রকের পদস্থ কর্তারা। এবছর এই এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ডাকাই হয়নি বাংলাকে। চলতি অর্থবর্ষের 2.5 মাস অতিক্রান্ত। এই অবস্থায় বরাদ্দ এবং শ্রম দিবসের হিসেব জানাটা অবিলম্বে দরকার। সেই উত্তর কেন্দ্রেই দিতে হবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যে দিতে যাওয়া এই চিঠি এবং তার উত্তর। অর্থবর্ষের বাকি 8 মাসের রাজ্যের কত শ্রম দিবস তৈরি করতে পারবে সেই অঙ্কও ইতিমধ্যে কষে ফেলেছে রাজ্য। পাশাপাশি রাজ্যের বকেয়া টাকা মেটানোর ক্ষেত্রে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি কী সেটাও জানতে চায় রাজ্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড মিলে একটাই প্রস্তাব কেন্দ্রের। কলকাতা, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী কেন্দ্রীয় সরকার দশম শ্রেণীর পরীক্ষা তুলে দেওয়ার পক্ষে। তবে যতদিন তা না হচ্ছে ততদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর্ষদ ও সাংসদ সংযুক্তিকরণের প্রস্তাব দিচ্ছে তারা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যের কাছে সেই প্রস্তাব গিয়েছে। কেন্দ্রের যুক্তি, এই রাজ্যগুলিতে সরকারি বোর্ডের পরীক্ষায় ফেলের বহর বাড়ছে। সেই কারণে দশম এবং দ্বাদশের সিলেবাসে সামঞ্জস্য আনতে একটিমাত্র নিয়ন্ত্রণ সংস্থা থাকা প্রয়োজন। যদিও এই যুক্তির সঙ্গে সহমত নন পর্ষদ সংসদ কর্তা থেকে শিক্ষামন্ত্রী প্রত্যেকেই। কেন্দ্রীয় শিক্ষা সচিব সঞ্জয় কুমার সম্প্রতি জানিয়েছেন, এই 7টি রাজ্যে অকৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, তাই সংস্থাগুলির সংযুক্তিকরণের প্রস্তাব গিয়েছে। যদিও রাজ্য শিক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিকও এখনও সেই প্রস্তাব হাতে পাননি বলেও জানিয়েছেন। সবচেয়ে বড় কথা, কেন্দ্রের এই প্রস্তাবের কার্যকারণ নিয়েই উঠেছে প্রশ্ন। যদি ফেলের বহর বৃদ্ধি এর কারণ হয়, তাহলে পশ্চিমবঙ্গ এই তালিকায় আসে না। কারণ কি? মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাতেই পাসের হারের রেকর্ড হচ্ছে প্রতি বছর। কেন্দ্রীয় স্কুল বোর্ড সিবিএসই যদি মাপকাঠি হয়, তাহলে দ্বাদশের পাসের হারে তাদের চেয়ে এগিয়ে রয়েছে এ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পশ্চিমবঙ্গের সিবিএসওর দ্বাদশে এবছর পাসের হার 89.16%, আর উচ্চ মাধ্যমিকের পাস করেছেন 90.79% ছাত্রছাত্রী। মাধ্যমিকে পাসের হার 86.51%। সেটা সিবিএসই দশমের চেয়ে অনেকটাই পিছিয়ে থাকলেও এখনও পর্যন্ত এ রাজ্যের রেকর্ড। তাই ফেল বেড়ে যাওয়ায় যুক্তিটি এখানে কার্যকর নয় বলেই দাবি করছে শিক্ষামহল। একই সুর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এখনও কেন্দ্রের প্রস্তাব তার কাছে আসেনি। সংবাদ মাধ্যম থেকে তিনি প্রস্তাবের কথা শুনেছেন। তাতে তার মনে হয়েছে এটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খাটে না, কারণ করোনার সময়কাল বাদ দিলেও গত দেড় দশকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার কমেনি। বিকাশ ভবনের এক আধিকারিক বলেন, কেন্দ্র অনেক কিছুই চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, তবে সরকার রাজ্যের পড়ুয়াদের স্বার্থ দেখেই এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবে। যে কারণ দেখিয়ে কেন্দ্র এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে সেটি যুক্তিপূর্ণ নয়। তবে বিজেপি শাসিত অসম ইতিমধ্যেই দুটি বোর্ডের সংযুক্তিকরণ সেরে ফেলেছে। মাধ্যমিক বোর্ড সেবা এবং উচ্চ মাধ্যমিক সংসদ AHSEC জুড়ে দিয়ে অসম টেস্ট স্কুল এডুকেশন বোর্ড এসএব শুরু করেছে তারা। যদিও অসমে পাসের হার বরাবরই এ রাজ্যের থেকে কম ছিল। সেখানে কয়েক বছর আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলেও স্বয়ং মুখ্যমন্ত্রী কম্পিউটার ল্যাপটপ সহ সংবর্ধনা দিতেন পরীক্ষার্থীদের। সেখানে এ রাজ্যে প্রথম ডিভিশনে উত্তীর্ণ হন লক্ষাধিক ছাত্রছাত্রী। দেশে 66টি বোর্ড রয়েছে, সবকটির অবস্থা সমান নয়। তাই এই তালিকায় পশ্চিমবঙ্গকে রাখা নিয়ে অবাক আধিকারিকরাও। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। অপারেশন ইরান, সাই ট্রাম্পের। এবার ইসরায়েলের টার্গেট খোদ খামেনেই। দুবাই ও ওয়াশিংটন, টার্গেট একজনই, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। রাগঢাক না করে এবার সরাসরি ঘোষণা ইসরায়েলের। বৃহস্পতিবার ভোরেই দক্ষিণ ইসরায়েলের বীরসেবায় 1000 বেডের সোরোকা মেডিকেল সেন্টারে আছড়ে পড়ছে ইরানি মিসাইল। জখম অন্তত 40 জন। হাসপাতালে হামলার পরে ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঙ্কার, শহের বাঁধ ভেঙে গিয়েছে, আর রেয়াত নয়। তেহরানকে এই মূল্য চোকাতে হবে। এক ধাপ এগিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাতজ ইরানের সর্বোচ্চ নেতাকে মডার্ন হিটলার আখ্যা দিয়েছেন। বলেছেন, খামেনেইকে খতম করাই এই যুদ্ধের অন্যতম লক্ষ্য। এমন একটা লোককে আর জীবিত ছেড়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে সবথেকে চাঞ্চল্যকর দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। হোয়াইট হাউসের একটি সূত্র উদ্ধৃত করে তাদের খবর, ইরানে মার্কিন হামলার ব্লুপ্রিন্ট তৈরি। অপারেশন ইরান নিয়ে সাইও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঠিক কবে থেকে সেই অপারেশন ইরান শুরু হবে সে বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এ প্রসঙ্গে সরাসরি কিছু জানতে চাননি ট্রাম্প। রহস্য জিইয়ে রেখে তার প্রতিক্রিয়া, আমেরিকা যুদ্ধে যেতেও পারে, নাও পারে। সব কিছু নিয়েই আমার প্ল্যান প্রস্তুত। সম্প্রতি আমি ওয়ার রুমে বৈঠকও করছি। আমি কী করব তা কারও জানা নেই। ঠিক 1 সেকেন্ড আগে সব কিছু চূড়ান্ত করব।
যদিও পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধের সপ্তম দিনে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলা আরও জোরালো হয়েছে। তেল আবিবের কাছে একটি বহুতল ও কিছু বাড়িতেও আছড়ে পড়েছে মিসাইল। ইসরায়েলি বাহিনীরও দাবি, ইরানের আরও একটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই কেন্দ্রটিতেই রয়েছে হেভি ওয়াটার পরমাণু চুল্লি। সংঘাতের মধ্যেই ভারতীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। এদিনই দিল্লি এসে পৌঁছেছেন কাশ্মীরের শখানেক পড়ুয়া। ইরানে এখনও আটকে প্রায় 4,000 ভারতীয়। তাদের ফেরাতে জারি রয়েছে অপারেশন সিন্ধু। ইসরায়েল ও আমেরিকার প্রবল চাপের মুখে পড়ে এদিন অনড় অবস্থান থেকে সরে এসেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। অবশেষে জানিয়েছেন ইউরোপের দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে শুক্রবার জেনিভায় বৈঠকে যোগ দেবেন তিনি। ফলে কূটনৈতিক স্তরে সমাধানের নয়া এক প্রচেষ্টায় ইঙ্গিতও মিলেছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানাচ্ছে, জেনিভার বৈঠকে থাকবেন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিদেশমন্ত্রীরা। বৈঠকে অংশ নেবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরাও। তবে বৈঠকের এই তোড়জোড়ের মধ্যে অবশ্য রয়েছে হামলা ও পাল্টা হামলার পর্ব অব্যাহত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়া সোরোকা মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, এয়ার রেড সাইরেন সবেমাত্র থেমেছিল। তা সত্ত্বেও কানফাটা শব্দে আচমকা মিসাইল আছড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত পুরনো সার্জারি বিল্ডিংটি। যুদ্ধের আবহেই সম্প্রতি এই ভবনটি খালি করে দেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের যদিও দাবি, হাসপাতাল নয় বরং পাশেই ইসরায়েল সেনার দপ্তরকে নিশানা করা হয়েছিল। ইসরায়েলি সেনা আবার নিশানা বানিয়েছে তেহরান থেকে 250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত আরাক পরমাণু কেন্দ্রের হেভি ওয়াটার পরমাণু চুল্লিকে। সাধারণত পরমাণু চুল্লিকে ঠান্ডা করার কাজে হেভি ওয়াটার ব্যবহার করা হয়। সেই প্রক্রিয়ায় বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় প্লুটোনিয়াম। পরমাণু অস্ত্র তৈরির কাজে তা ব্যবহার করা সম্ভব। সেই চুল্লিতে ইসরায়েলের এই হামলা সত্ত্বেও কোনো রকম তেজস্ক্রিয়তা ছাড়ায়নি বলে দাবি ইরানের সরকারি টিভি চ্যানেলের। এর আগে হামলার মুখে পড়েছে ইরানের নাতানজ ইউরোপিয়ান সমৃদ্ধকরণ কেন্দ্র, একটি সেন্ট্রিফিউজ ওয়ার্কশপও। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স ব্যাপক ক্ষতিগ্রস্ত, পাঠানো হবে আমেরিকায়। নয়াদিল্লি, ব্ল্যাক বক্সে লুকিয়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের দুর্ঘটনার রহস্য। কিন্তু বিস্ফোরণের অভিঘাতে সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা এতটাই যে সেখান থেকে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য জোগাড় করাই মুশকিল। তাই রহস্য উদ্ঘাটনে এবার সেই ব্ল্যাক বক্স আমেরিকায় পাঠানো হবে বলেই সরকারি সূত্রে খবর। যদিও তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিরাপত্তা ও প্রযুক্তির কথা মাথায় রেখেই কোনো দেশে ব্ল্যাক বক্স পরীক্ষার জন্য পাঠানো হবে সে ব্যাপারে সবুজ সংকেত দেবে কেন্দ্র। ব্ল্যাক বক্সের মূলত দুটি অংশ, একটি ককপিট ভয়েস রেকর্ডার এবং অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার। পাইলটদের কথাবার্তার পাশাপাশি উড়ান সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে এটি থেকে। কিন্তু আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণে দুটি অংশ ভালো রকম ক্ষতিগ্রস্ত। সেগুলি এখন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডে পাঠানোর ভাবনা চিন্তা চলছে। ট্রেনের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিমও সেই ব্ল্যাক বক্স পরীক্ষা করতে আগ্রহী। গত 12 জুন টেক অফের অল্প সময়ের মধ্যে আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ও 88 ড্রিমলাইনার বিমানটি। আহমেদাবাদ থেকে ব্রিটেনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে মৃত্যু হয় 241 জনের। দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদ থেকে উদ্ধার হয় এফডিআর। 4 দিন পর উদ্ধার হয় সিবিআর। বিমান দুর্ঘটনার পর আগুনে ঝলসে সেগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তদন্তকারীদের। পরবর্তী খবরে আসবো এবার ময়ূরভঞ্জ। পরপর 3 দিনে 3টি গণধর্ষণ বিজেপি শাসিত ওড়িশায়। ভুবনেশ্বরের গোপালপুর, কেওনঝড়ের পর এবার ময়ূরভঞ্জ। বিজেপি শাসিত ওড়িশায় ফের গণধর্ষণের অভিযোগ। এই নিয়ে পরপর 3 দিন গণধর্ষণের অভিযোগ ওড়িশায়। পরিবারের অভিযোগ, সোমবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। সে সময় জোর করে তার বাড়িতে ঢোকে 4 দুষ্কৃতী। নির্যাতিতাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়, অন্যত্র নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বারাপদা থানার আইসি অজয় প্রসাদ জেনা জানিয়েছেন, 4 অভিযুক্তের নাম পুলিশকে জানিয়েছেন। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই একটি টিম গঠন করা হয়েছে। এদিকে পরের পর এ ধরনের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে বিজেপি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। গত রবিবার উড়িষ্যার গোপালপুর সমুদ্র সৈকতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে 10 দুষ্কৃতী। ঠিক তারপরের দিন কেওনঝড়ে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। পরপর গণধর্ষণের ঘটনায় বিজেপি শাসিত রাজ্যের নারী সুরক্ষা প্রশ্নের মুখে পড়ছে। বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধী বিজেডি এবং কংগ্রেস। ইতিমধ্যে গোপালপুরে ধর্ষণের ঘটনায় একটি 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। দীপা দাসমুন্সির নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকবেন সাংসদ রঞ্জিত রঞ্জন, প্রণতি সিন্ধে, এস জ্যোতির্মানি ও শোভা ওঝা। বিজেপিকে আক্রমণ শানিয়ে কংগ্রেসের নেত্রী অলকা লম্বা বলেছেন, বিজেপির গত 11 মাসের শাসনকালে প্রতিদিন 15টি করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। 4,500 মহিলা ন্যায় বিচারের অপেক্ষায়। 11 মাসে 28,000-এর বেশি নারী নির্যাতনের শিকার হয়েছে। কিভাবে এত সাহস পাচ্ছে দুষ্কৃতীরা? নমস্কার, এখনকার সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।